হিরো আলম সাহেব, আপনাকে নিয়ে একটু কথা আছে আমার। আরে তাসরিফ ভাই, শুধুমাত্র আপনার না, কথা তো আমাদেরও আছে। সো হিরো আলম সাহেব, লেটস স্টার্ট। গাধাকে যত সুন্দর করে মানুষের মতো ট্রেন করে রেসের মধ্যে নামানো হোক না কেন, গাধা গাধাই থেকে যায়। ঠিক তেমনই কাক্কা টাইপরানোর মতো অশিক্ষিতকে শিক্ষিত বানানোর যতই প্রচেষ্টা করা হোক না কেন, সহজাত প্রবৃত্তিতে সে যে মূর্খ সেটা প্রকাশ পেয়ে যায়। আল্লাহ পাকে বলছে তাসকিনে লাগান, তাদেরকে আপনি এরকম করে দেন। যারা সিয়ারে করে তাদেরকে সিয়ারে গুলো কুচ্ছিত করে দেন, যারা কণ্ঠে কথা তাদের কণ্ঠ, আমাদের গান দিতেছে গান দেয়নি, যারা অভিনয় করতেছেন তাদেরকে সিয়ারে করে ডিসকালার করে দেন আল্লাহ। তো হেই গাইস, কাহিনী শুরুর আগে চলো তোমাদের একটা ছোট্ট গল্প বলি। একটা মনে একটা মুরগি থাকতো আর একটা শিয়াল। এখন শিয়াল মনে মনে মুরগিটাকে পছন্দ করতো। এখন সে একদিন মুরগির কাছে আসলো এবং প্রপোজ করলো, কিন্তু স্বাভাবিকভাবে মুরগি সেটা রিজেক্ট করে দিল। কারণ শিয়ালের কাছে তো মুরগি খাওয়া, এই জন্য মুরগি শিয়ালের কাছে যাইতে একদমই ভরসা পাচ্ছিল না, জানে ওর কাছে গেলে আমাকে খেয়ে ফেলবে। এখন শিয়াল তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, এই জন্য ও কি করে, প্রতিদিন মুরগির আশেপাশে ঘুরে বেড়ায়। যতই খিদা লাগুক মুরগিরে সে খায় না। এতে করে সে কি করতেছে, মুরগিরে বিশ্বাস করাচ্ছে যে আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমি তোমাকে খাবো না। এভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়। এন্ড এক পর্যায়ে যে মুরগির বিশ্বাস হয়ে যায় যে না, হয়তো শিয়ালটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। তো এত বাধা বিপত্তি উপেক্ষা করেও সে এখন আমাকে খাইলো না কেন? তো মুরগি শিয়ালের ভালোবাসা দেখে এক পর্যায়ে শিয়ালকে অ্যাকসেপ্ট করে নেয়। এখন ওদের ভালোবাসার সংসার খুব ভালো চলতেছিল। হঠাৎ করে শিয়াল একদিন মুরগিকে দেখলো একটা মোরগের সাথে, আর রাগ হয়ে গেল। সে কিছু চিন্তা না করে ডিরেক্ট মুরগিটাকে খেয়ে নিল। যদিও মোরগটা ছিল মুরগির ভাই, কিন্তু তারপরে চিন্তা না করে শিয়াল মুরগিটা খেয়ে নিল। এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? যে শিয়াল যতই মুরগিকে ভালোবাসুক না কেন, যতই ভালোবাসে এটা প্রমাণ করার চেষ্টা করুক না কেন, ওর যে কাজ মুরগি খাওয়া, ওর যে সহজাত প্রবৃত্তি মুরগি খাওয়া, এটাও কোনো না কোনো ভাবে বের করে ফেলবেই। তো মানুষ কোনো কিছু লোভে পড়ে যতই পরিবর্তন হওয়ার চেষ্টা করুক না কেন, সহজাত প্রবৃত্তি মানুষের কখনো লোভ পাবে না, সেটা প্রকাশ পাবেই। সো আজকের এই গল্পটা আমি ডেডিকেট করলাম আমার হিরো আলম ভাইয়ের জন্য। সে যত বড়ই মানবতার ফেরিওয়ালা হোক না কেন, সে যতই নির্বাচন করুক, মানুষের অ্যাটেনশন নিক বা ভালো কাজ করুক, যাই করুক না কেন, ইভেন কাল সে যদি কোটটাই পরে ঘুরেও বেড়ায়, হিরো আলম অশিক্ষিত এটা প্রকাশ পাবে। তাই সে নিজেকে যত শিক্ষিত বলে দাবি করুক, আদব কায়দা ভালো করুক, ক্যামেরার সামনে মানুষকে উপকার করুক, ইভেন নিজে টাই পরে ঘুরে বেড়াক না কেন, সে যে অশিক্ষিত এটা তার আচরণে প্রকাশ পাবে। আর সেম কাজটাই প্রকাশ পেয়েছে বর্তমানে তাশরিফ খানের মন্তব্যে। তো গাইস, তোমরা যারা স্বল্প মূল্যে ডায়মন্ড অফার করতে চাও, তারা আমার ডেসক্রিপশন বক্স আর ইনকাম থেকে gocg.com এ চলে যেতে পারো। এটা বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রাস্টেড গেমিং শপ। এখান থেকে খুব স্বল্প মূল্যে তুমি ডায়মন্ড কিনতে পারবা, এবং ডায়মন্ড কেনার প্রসেসর খুবই সোজা। এখানে তুমি ফ্রি ফায়ার রিলেটেড ইন গেম ইউআইডি টপ সকল প্রকার টপ আপ পেয়ে যাবা। ফ্রি ফায়ারের সাথে সাথে পাবজি, কল অফ ডিউটি সকল প্রকার গেমের টপ আপ তুমি এইখানে পেয়ে যাবা। সাইটের নাম হলো gocg.com। এখনই যাও, তোমার যেটা লাগবে সেটা টপ আপ করে ফেলো gocg.com থেকে খুব ইজিলি। এছাড়া তোমরা এখান থেকে বিভিন্ন দেশের আইপি, ভিপিএন, অ্যান্টিভাইরাস, এছাড়া গুগল ভয়েস কোড পেয়ে যাবা, যেটা তোমরা খুব সহজে এখান থেকে কিনতে পারো। তো gocg.com তোমাদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছেন। সো আমার ডেসক্রিপশন বক্স থেকে যাও, চেক আউট করে আসো। আজকে তার মুখের কিন্তু কি করছে দেখছেন, প্যারালাইসিস মুখ থেকে ব্যাকা হয়ে গেছে। এটা হলো অহংকারের ধ্বংস পতন। কিছুদিন আগে চাঁদপুরে একটা প্রোগ্রামের কথা ছিল আমার, সেখানে আমি ছিলাম, তাসকিন ছিল, আর অনেকেই ছিল। এই তাসকিন হাসান যখন চাঁদপুরে শুনেছে আমি হিরো আলম ওই প্রোগ্রামে যাবো, সে বলছে হিরো আলম ওখানে গেলে আমি প্রোগ্রামে যাবো না। এই তাসকিন হাসান কিন্তু একদিন তাই বলেছিল। দেখেন আজকে তারা দেখছেন অবস্থা, দেখছেন। আমরা কিন্তু সবাই জানি যে তাশরিফ খান অসুস্থ। সে ফেসিয়াল প্যারালাইসিস নামে একটা রোগে ভুগতেছে, যার কারণে একটা মানুষের মুখটা হালকা একদিকে বেঁকে যায়। অবশ্যই এটা বেঁকে যায় না, এটা হলো এক সাইড কাজ করা বন্ধ করে দেয়। ব্রেন আমাদের দুই ভাগে বিভক্ত, ডান এবং বাম। যদি তোমার ব্রেন যে কোনো এক পাশ, অর্থাৎ ডান অথবা বাম পাশের মধ্যে যদি যে কোনো এক পাশ কাজ করা বন্ধ করে দেয়, তখন আমাদের মুখটা অনেকটা এরকম বাঁকা মনে হয়। এটা আমাদের আশেপাশে অনেক মানুষের বিভিন্ন সময় হয়ে যায়, আমরা যেটাকে বলি মুখ বেঁকে যাওয়া। কয়েকদিন আগে জাস্টিন বিবারেরও ছিল। এটা যে কোনো মানুষের হইতে পারে, কারণ এটা একটা রোগ। তো এইটাকে মন্তব্য করে হিরো আলম এতক্ষণ এই কথাগুলো বলেছে। চলেন এবার আমরা একটু সমালোচনায় যাই। একটা মানুষ অসুস্থ হইতেই পারে, অসুস্থতা যে কোনো কারণ হইতে পারে। তার সেই অসুস্থতাকে একটা কাজ হিসেবে গণ্য করা অপরাধ, নিশ্চয়ই বড় ধরনের অপরাধ। যেখানে হিরো আলম ক্লেম করতেছে তাশরিফ খান বলেছে যে কোন একটা কনসার্টে হিরো আলমের যাওয়ার কথা আছে, যদি হিরো আলম ওইখানে যায় তাহলে আমি যাব না। এই মন্তব্যের উপর ভিত্তি করে হিরো আলম কালকে এসে তাশরিফ খানকে এত বড় কথা বলে গেল, ইভেন ডিরেক্ট অভিশাপ দিয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। তাশরিফ খানের বক্তব্য শুনে আমরা কি বুঝি, যে এটা টোটালি একটা রং ইনফরমেশন ছিল। তাহলে যে ইনফরমেশনের কোনো সত্যতা নাই, সেটার উপর বেস করে একটা মানুষকে আপনি অভিশাপ কিভাবে দেন? আর এইভাবে খুললাম সবার সামনে এসে সোশ্যাল মিডিয়াতে যে কাউকে নিয়ে অভিশাপ দেওয়া, যে যে আপনাকে অপমান করেছে, যে যে আপনাকে ছোট করেছে, তাদের সবাইকে এসে এইভাবে অভিশাপ দেওয়াটা কি ভালো কোনো কিছুর পরিচয়? ইভেন এই কাজটাকে যে ভালো বলে না, এটাও তো হিরো আলম ভাই বোঝে না। মানে একটুখানি পার্থক্য আছে, সেটা হলো জ্ঞান। এই জিনিসটা হিরো আলম ভাইয়ের মধ্যে থাকলে তিনি আর এমন বলতেন না। তো যাই হোক, হিরো আলমকে নিয়ে অনেক সময় অনেক ভালো কাজে কিন্তু আমি বলেছি যে না, উনি অনেক ভালো কাজ করতেছেন। তাশরিফ
তাসরিফ খানের ভিডিওতে এসে বলেছেন যে হিরো আলম ভাইকে দেখে তিনি শক্তি পান, সাহস পান, হাল ছেড়ে না দেওয়ার সাহস। আর সেখানে হিরো আলম কিসের পরিচয় দিলেন এখন? যাক, একটু মার্কেটিং এবং ক্রিয়েটিভ মাইন্ড পলিসি দিয়ে চিন্তা করলে বিষয়টা কিন্তু উল্টো গেম মনে হয়। চিন্তা করো, হিরো আলম যে বেসিসে লাইভে এসে তাসরিফ খানকে অভিশাপ দিয়েছে, এরকম কোনো ইনফরমেশন হিরো আলমের কাছে যায়নি। কিন্তু হ্যাঁ, অনেকদিন দেখেছি হিরো আলম আমাদের সমালোচনার কেন্দ্রবিন্দুতে নাই, লেমলাইটে নাই। হিরো আলম কিন্তু একজন প্রফেশনাল মার্কেটিং বা বিজনেস মাইন্ডেড পারসন। কখন কিভাবে যে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা হয় এটা কিন্তু হিরো আলম অনেক সুন্দরভাবে জানে। তাসরিফ খানের যেহেতু এমন একটা বিষয় হয়েছে, তাসরিফ খানকে আমরা সবাই চিনি, সে আমাদের সবারই পরিচিত। তাসরিফ খানকে নিয়ে যদি নিজের পক্ষ থেকে কিছু বলা যায়, যদি আবার সেটা হয় অযৌক্তিক কোনো কিছু, আবার নিজের পক্ষ থেকে একটা সত্যতা থাকে বা একটা বাক্য থাকে যে হ্যাঁ এই জন্য আমি এই কথাটা বলেছি, তাহলে কিন্তু সমালোচনাটা অনেক দূরে যাবে। তাই হিরো আলম এমনি লাইভে আসছে। এই জন্য হিরো আলমের কাছে কোনো ইনফরমেশন নাই, কিছু নাই, তারপরে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য আবারও লাইভে আসছে। এমনি তাসরিফ খানকে একটা অযৌক্তিক কারণে দোষ দিয়ে তার ওই মুখের বাঁকা নিয়ে আবল তাবল বলে গেছে। কেন বলে গেছে? কেন্দ্রবিন্দুতে থাকতে পারবে সমালোচনায়। চিন্তা করো বিষয়টা এমন হইতে পারে কিনা। আমার মতো মাইন্ডসেট নিয়ে চিন্তা করলে অবশ্য বিষয়টা এরকমই। এবার বললো হিরো আলমের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত। আমি জানি না বিষয়টা এমন কিনা, আমি জাস্ট কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম। এর মধ্যে সত্য বিষয় থাকতেও পারে, নাও থাকতে পারে, তুলে ধরলাম আমি। চিন্তা করার দায়িত্ব তোমাদের। টেক কেয়ার, গুড বাই।